আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। এটা আজকের ছবি না, প্রায় 19 বছর আগের একটা ছবি। আপনারা জানেন এই দেশে একবার 1/11 নামে একটা ঘটনা ঘটেছিল। ওই যুক্তরাষ্ট্রের 9/11-এর অনুকরণে আমাদের এখানে 1/11 হয়েছিল। 9/11-এ সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী গোষ্ঠী অথবা একটা গুপ্ত গোষ্ঠী তারা যুক্তরাষ্ট্রে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছিল বিমান দিয়ে। 1/11-এর সময় আমাদের এখানে, আমাদের এই দেশে সেনাবাহিনী প্রভাব বিস্তার করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল। সেটা কেন করেছিল, করা কতটুকু প্রয়োজন ছিল, সেটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। কিন্তু আমি যে কথাটা বলছি, তারা দায়িত্ব নেওয়ার পর একটা বেসরকারি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে, কিন্তু সেটাকে বলা হতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেনা সমর্থিত এই কারণে যে সেনাবাহিনী তখন আসলে নানা বিষয়ে ওই সময়ে ভূমিকা রেখেছে এবং প্রভাব বিস্তার করেছে। 1/11-এর ওই সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ যে 3 জন সেনা কর্মকর্তার কথা উল্লেখ করা যায়। তাদের একজন ছিলেন ওই সময় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈনুল আহমেদ, আরেকজন ছিলেন সাভারের যে 9 ডিভিশনের জিওসি, যিনি ছিলেন মেজর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, এবং আরেকজন ছিলেন ডিজিএফের ভারপ্রাপ্ত ডিজি মিস্টার ফজলুল বারী। এরা খুবই পাওয়ারফুল লোক ছিলেন। এই পাওয়ারফুল লোকগুলোর মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই সময় উনি বিভিন্ন ব্যবসায়ীদের ধরে এনেছেন এবং রাজনীতিবিদদেরকে অ্যারেস্ট করেছেন, এবং বহুল আলোচিত যে -2 ফর্মুলা, সেটাও ওনার মাধ্যমে বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছিল বলে বলা হয়ে থাকে। এবং উনি এটা করতে পেরেছিলেন এই কারণে যে 2007-এর 11 জানুয়ারি ফখরুদ্দিন সরকার শপথ দিয়েছিলেন, এবং তার 2 মাস পরে মার্চ মাসে ওই সময় একটা গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল। সেই সমন্বয় কমিটির চেয়ারম্যান করা হয়েছিল ওই সময়কার উপদেষ্টা এম মতিনকে, এবং তার প্রধান সমন্বয়কারী ছিলেন এই জেনারেল মাসুদ চৌধুরী। এবং বলা বাহুল্য, ওই সময় মাসুদ চৌধুরীর যে ক্ষমতার দাপট, এটা ওই সময় কথা যারা মনে রাখতে পারবেন তারা নিশ্চয়ই জানেন যে কী দাপট তার ছিল। এবং তার নির্দেশেই ওই সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়াকে, তারপর শেখ হাসিনাকে এবং তারেক রহমানকে পর্যন্ত, এবং অন্যান্য অনেক পলিটিক্যাল লিডারদেরকে অ্যারেস্ট করা হয়। এবং সে অ্যারেস্ট করার পর আমরা এই যে ছবিটা আপনাদেরকে শুরুতে দেখালাম, এই ছবিটা তারেক রহমানকে অ্যারেস্ট করার পর তাকে যে ভীষণভাবে টর্চার করা হয়েছিল, এবং টর্চার করতে করতে তাকে এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবং সে হাসপাতালে ভর্তি করার পর ওনার শয্যা পাশে ওনার মা ওনাকে দেখতে গিয়েছিলেন। সেই সময়কার ছবি, একজন আহত সন্তানকে দেখতে তার মা গিয়ে, তার মায়ের কি অনুভূতি, সন্তানের কি অনুভূতি, তা কিন্তু এই ছবিটাতে ফুটে উঠেছে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের উপরে শারীরিক টর্চারটা করতে হয়েছিল কেন? যদি উনি কোনো অপরাধ করে থাকেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হবে এবং সেই মামলা চলবে, কিন্তু তা না করে তাকে ফিজিক্যালি টর্চার করা হয়েছিল। এবং তার যে সমস্ত বর্ণনা পাওয়া গেছে, সেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বর্ণনা। এগুলো আমরা পরবর্তী সময় নানা মুখে শুনেছি নানাভাবে। এবং তারও চেয়ে বড় কথা, সেই তারেক রহমানই কিন্তু আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান। উনি নিশ্চয়ই ওনার স্মরণে আছে যে ওনার উপর কী কী টর্চার করা হয়েছিল, এবং বলা হয়েছিল এই সকল টর্চারের মূলে ছিলেন এই জনাব মাসুদ চৌধুরী। কেন উনি এটা কেন করেছিলেন? উনি কিন্তু সম্পর্কে তারেক রহমানের আত্মীয় হন, একেবারে অনাত্মীয় না, ওনার আত্মীয় হতেন উনি। এবং আত্মীয় হলে ওটা কেন করেছেন? আজকে দেখলাম ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মানব পাচারের মামলায়। তো মানব পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, হওয়ার পর তার বিরুদ্ধে এরই মধ্যে ফেনীতে 6টি এবং ঢাকায় 5টি মামলার তথ্য পাওয়া গেছে, এবং সেগুলির থেকে তাকে গত রাতে তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে।
এটা আমরা জেনেছি, আজকে অলরেডি প্রেস কনফারেন্সে তারা জানিয়েছেন। এবং আমি দেখলাম যে পিপি যিনি ছিলেন এই মামলার, যিনি নাকি মাসুদ চৌধুরীর জামিনের বিরোধিতা করেছেন এবং 5 দিনের রিমান্ডের পক্ষে ওনার বক্তব্য দিয়েছেন, সেই পিপি মিস্টার ফারুকি তিনি কিন্তু বলেছেন যে এই মাসুদ চৌধুরী জিয়া পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। আমি পিপির বক্তব্যটা একটা আপনাদের পড়ে শোনাই। তিনি বলেছেন যে মাসুদ চৌধুরী -2 ফর্মুলার নামে জিয়া পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, যাকে মানে তারেক জিয়াকে টর্চার করে হত্যা করতে চেয়েছিল তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। তো তিনি যেটা বলেছেন এটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো, যে কথার জন্য আমি এত তথ্য অবতারণা করছি, সেটা হলো যে মাসুদ চৌধুরীকে আপনি গ্রেপ্তার করবেন, তার বিরুদ্ধে মামলা দিবেন, মানব পাচারের মামলা, অর্থ আত্মসাতের মামলা, অর্থ পাচারের মামলা, সেগুলো দেন, উনি করে থাকেন, অবশ্যই দিবেন। কিন্তু তার বিরুদ্ধে তো সবচেয়ে বড় মামলাটা হওয়া উচিত রাজনৈতিক নেতাদের হয়রানি করা, রাজনৈতিক নেতাদের গাইড জুড়ে গ্রেফতার করা, এবং সবচেয়ে বড় কথা হলো একজন মানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে শারীরিকভাবে প্রহার করে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা, যে কাজটা উনি তারেক রহমানের বিরুদ্ধে করেছিলেন। এটা কি অপরাধ নয়? তারেক রহমানকে উনি যেভাবে প্রহার করেছেন বলে আমরা শুনেছি বিভিন্ন সময়, দেখেছি। এই যে ছবিগুলো আপনারা দেখলেন, ছবিগুলোতে বোঝা যাচ্ছে। এটা কি আপনারা অপরাধ হিসেবে বিচার করছেন না? আমি এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই যে যার যা অপরাধ তাকে সেটা দিয়েই ধরুন, ছোট অপরাধ দিয়ে ধরার কোনো দরকার নাই, বড় অপরাধ দিয়ে ধরুন। অনেক সময় বলা হয় কি যে মামলা সাজাতে সময় লাগবে, তথ্য প্রমাণ সংগ্রহের সময় লাগবে, কাজে আপাতত ওটাতে ধরলাম, পরে অন্য মামলা সাজিয়ে তখন তাকে এগুলো আটকানো হবে। ভাই এটা একটা খেলো যুক্তি। কারণ তারেক রহমান ক্ষমতা নিয়েছেন 1 মাসের বেশি সময় হয়ে গেছে, উনি দেশে ফিরেছেন তাও 3 মাসের বেশি সময় হয়ে গেছে। তো এর মধ্যে কি এই মামলার বিষয়গুলো নিয়ে কেউ কোনো আলোচনা করতে পারলো না, মামলা সাজাতে পারলো না, অথবা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারলো না? পড়া তো উচিত ছিল। আমরা দেখি যে একজন লোককে এমনি যেন তেন একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দিয়ে তারপরে কি হয়, সেই মামলাতে এক সময় তেমন একটা সাজা হয় না। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আজকে দেখলাম একটা পত্রিকাকে নিউজ দেখলাম যে এই পুরান ঢাকার ক্যানিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ, যার বয়স 11 বছর, নামের এক কিশোরকে হত্যার অভিযোগে একটা মামলা হয়েছে, এবং সেই মামলা শেখ হাসিনা সহ 124 জনকে আসামি করা হয়েছিল। এবং সেই মামলায় গত বৃহস্পতিবার যে তদন্তকারী কর্মকর্তা ছিল তিনি এটার ফাইনাল রিপোর্ট দিয়েছেন। ফাইনাল রিপোর্ট মানে উনি কারো কোনো দোষ পান নাই। কেন পান নাই? পান নাই এই কারণে ওই জিহাদ নামক ছেলে সে মারাই যায়নি, সে মারাই যায়নি। এখন সে মারা না যাওয়াতে সে আহত হয়েছিল, কিন্তু সে মারা গেছে এই কথা বলে মামলা হয়েছিল, এবং সেই মামলায় শেখ হাসিনা সহ 124 জনকে আসামি করা হয়েছিল। শেখ হাসিনা তো দেশের বাইরে, বাট এই 124 জনের মধ্যে কতজনকে এর মধ্যে গ্রেফতার করা হয়েছে, এবং গ্রেফতার করার পর তাদেরকে টর্চার করা হয়েছে, তাদেরকে নানা ধরনের ভোগান্তি শিকার হতে হয়েছে, তাদেরকে নানা ধরনের টাকা পয়সা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে টর্চার কম করবে এই কথা বলে। এগুলি কি হয়নি? হয়েছে। তো এর জন্য দায়ী কে থাকবে? তাহলে কি এই মামলার বাদীকে ডেকে আনা হবে, তুমি কেন এই মামলা করলা? কিছু হবে না। যে পুলিশ এই লোকগুলিকে টর্চার করেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে? তাও তো হবে না। তাহলে আমি বলি এরকম, যেমন APM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি ছিলেন, ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এক হত্যা মামলা। ওনার বিরুদ্ধে মামলার অনেক কিছু ছিল, উনি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে বাতিল করে দিয়েছিলেন, এবং দেওয়ার মাধ্যমে তো দেশের আজকে এই অবস্থা। তো এত বড় অপরাধ যিনি করেছেন তাকে সেই অপরাধে মামলা না করে অন্য এক অপরাধে মামলা করে দেওয়া হয় কেন? এই মাসুদ উদ্দিন চৌধুরীর ক্ষেত্রে একই জিনিস। একজন রাজনৈতিক নেতা, একজনকে বলো না, অনেক রাজনৈতিক নেতাকে উনি টর্চার করেছেন। ওনার আমলে উনি যেটা সদস্য সচিব ছিলেন, সেই যে একটা কমিটি করা হয়েছিল, জাতীয় সমন্বয় কমিটি, যে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, সেই কমিটির প্রধান সমন্বয়কারী হিসাবে উনি এই লোকগুলিকে নিয়ে এসেছেন, এনে টর্চার করেছেন, এক একজনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। অনেক দিন পঙ্গুত্ব ছিলেন, অনেক দিন। তারেক রহমান সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই রোগ নিয়ে, এই প্রহারের কারণে। তাহলে এই বিচার হবে না? তাহলে আপনি তাকে এই অপরাধে ধরলেন না কেন? অন্য অপরাধে ধরলেন কেন? এই বিষয়গুলো আমি মনে করি আলোচনায় আসা দরকার। মানে অনেকে অনেক কথা বলেন যে আমরা একে ধরলাম, আটকাইলাম, তারপরে না, মূল অপরাধটাই আগে আনা উচিত আমি মনে করি। এবং মূল অপরাধটাকে মামলা সাজানো কোনো কঠিন কাজ না। যে ঘটনা ঘটেছে সেটার উপরে মামলা করেন আপনি,
আমরা তো মাসুদউদ্দিন আহমেদের মানব পাচার সম্পর্কে অতটা যাই না। মানব পাচার কীভাবে করেছেন, ওই যে ওনার এই আদম ব্যবসার মাধ্যমে করেছেন, অপরাধ তো উনি অনেক করেছেন, ওনার তো সিরিজ অফ অপরাধ ছিল, সবগুলো আপনি আসামি করেন। কিন্তু প্রধান অপরাধটা ওরা হলো এই যে পলিটিক্যাল লিডারদের যে আটক করা এবং তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা, এটা ছিল তার প্রধান অপরাধ। এই অপরাধের শাস্তি সবচেয়ে আগে হওয়া উচিত, এবং এটা হলে পরেই আগামীতেও কিন্তু এই ধরনের অপরাধ করতে তারা একটু চিন্তা করবে যে এই ধরনের অপরাধ করা যায় কিনা। আমি মনে করি যে যা অপরাধ করবে তাকে সেই